আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সহিংস ও খুনের হার বহু দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মিনেসোটায় ফেডারেল অভিযানে 5 বছরের শিশুকে আটক, টোপ ব্যবহারের অভিযোগ। যুক্তরাষ্ট্রের ধনী ও দরিদ্রের সম্পদের ব্যবধান 3 দশকের মধ্যে সর্বোচ্চ, শীর্ষ 1% আধিপত্যে। এবং অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, প্রভাবিত হতে পারে 30,000 কর্মী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে অপরাধের হার ঐতিহাসিকভাবে কমেছে বলে দাবি করা হচ্ছে। নতুন রিপোর্ট অনুসারে খুনসহ নানা সহিংস অপরাধ নেমে এসেছে বহু দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। প্রশাসনের ভাষ্য, কঠোর আইনশৃঙ্খলা নীতি ও সীমান্ত নিয়ন্ত্রণই এই পরিবর্তনের মূল কারণ। ডোনাল্ড জে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র গত 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে নিরাপদ অবস্থায় পৌঁছেছে, এমনটাই দাবি করছে নতুন প্রকাশিত এক রিপোর্ট। সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির বড় শহরগুলোতে খুনের হার নেমে এসেছে 1900 সালের পর সর্বনিম্ন পর্যায়ে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে 1 বছরে অপরাধ কমার সবচেয়ে বড় পতন বলে উল্লেখ করা হচ্ছে। শুধু খুন নয়, একই সঙ্গে ধর্ষণ, ডাকাতি, গুরুতর হামলা এবং গুলিতে মৃত্যুর ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। রিপোর্টে বলা হয়েছে, গুলিতে মৃত্যুর সংখ্যা 2015 সালের পর সর্বনিম্ন, আর দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মৃত্যু নেমেছে প্রায় 80 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। পাশাপাশি কমেছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও মাদকজনিত ওভারডোজের হারও। এই পরিবর্তনের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা সেফ অ্যাগেইন নীতিকে প্রধান কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দাবি, আগের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন শহরগুলোতে অপরাধীদের প্রতি নমনীয়তা ও সীমান্ত নীতির কারণে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বর্তমান প্রশাসন তা কঠোর হাতে দমন করছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় শক্ত অবস্থান ও আইন শৃঙ্খলার প্রতি দৃঢ় সমর্থনই আমেরিকাকে আবারও নিরাপদ করে তুলছে, এবং এই পরিবর্তন কেবল শুরু মাত্র। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রি স্কুল থেকে বাড়ি ফেরার সময় 5 বছরের এক শিশুকে তার বাবার সঙ্গে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা আটক করেছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুটিকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে। যদিও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে, শিশুকে লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। ঘটনায় মানবাধিকার উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রি স্কুল থেকে বাসায় ফেরার সময় 5 বছর বয়সী এক শিশুকে ফেডারেল অভিবাসন কর্মকর্তারা তার বাবার সঙ্গে আটক করেছেন, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুটিকে কার্যত টোপ হিসেবে ব্যবহার করেছে ফেডারেল এজেন্টরা। ঘটনাটি ঘটে মিনিয়াপলিসের উপশহর কলাম্বিয়া হাইটসে। স্কুল জেলা কর্তৃপক্ষ জানায়, চলমান গাড়ি থেকে শিশুটিকে নামিয়ে তার বাবা সহ আটক করা হয়। পরে দুজনকে টেক্সাসের একটি অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। কলাম্বিয়া হাইটস পাবলিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক বলেন, কর্মকর্তারা শিশুটিকে দিয়ে ঘরের দরজায় কড়া নাড়াতে বলেন, যা অত্যন্ত অমানবিক ও উদ্বেগজনক। স্কুল কর্মকর্তারা জানান, বাড়িতে থাকা অন্য প্রাপ্তবয়স্ক কিংবা স্কুলের প্রতিনিধির কাছে শিশুটিকে রেখে যাওয়ার অনুরোধ করা হলেও কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে, শিশুটিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, শিশুর বাবা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং শিশুটিকে সঙ্গে রাখার সিদ্ধান্ত বাবাই নিয়েছেন। পরিবারটির আইনজীবী জানান, তাদের একটি সক্রিয় আশ্রয় আবেদন রয়েছে এবং দেশ ছাড়ার কোনো আদেশ তাদের দেয়া হয়নি। এই ঘটনার পর শিশুদের অভিবাসন অভিযানে জড়ানোর বিষয়টি নিয়ে মানবাধিকার সংগঠন, স্থানীয় নেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ব্যবধান গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভের তথ্য অনুযায়ী শীর্ষ 1% মানুষের হাতে এখন দেশের প্রায় 1/3 সম্পদ। বিশেষজ্ঞদের মতে, শেয়ার বাজারের উত্থান ও আয় বৈষম্য এই ব্যবধান আরও বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রে ধনী ও সাধারণ মানুষের মধ্যে সম্পদের বৈষম্য গত ৩ দশকের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে পৌঁছেছে। ফেডারেল রিজার্ভের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির শীর্ষ 1% ধনী পরিবার এখন মোট জাতীয় সম্পদের প্রায় 31.7% মালিক, যা 1989 সালের পর সর্বোচ্চ। 2025 সালে তৃতীয় প্রান্তিকে এই শীর্ষ 1% হাতে থাকা সম্পদের পরিমাণ প্রায় $55 ট্রিলিয়ন, যা যুক্তরাষ্ট্রের মধ্য ও নিম্ন আয়ের 90% মানুষের মোট সম্পদের সমান। অর্থনীতিবিদরা একে কে আকৃতির অর্থনীতি হিসেবে বর্ণনা করেছেন, যেখানে ধনীরা দ্রুত এগিয়ে যাচ্ছে আর মধ্য ও নিম্ন আয়ের মানুষ পিছিয়ে পড়ছে। মুডিস অ্যানালিটিক্সের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডির মতে, পারিবারিক সম্পদ দিন দিন আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে। বিশেষ করে শেয়ার বাজারের উত্থান এই বৈষম্য বাড়াচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ভিত্তিক বিনিয়োগের কারণে গত বছর শেয়ার বাজারে বড় মুনাফা হয়েছে, যার সুফল মূলত পেয়েছেন ধনী বিনিয়োগকারীরা। অন্যদিকে মধ্যবিত্তদের সম্পদ বেশি নির্ভর করে বাড়ির দামের ওপর, যার সম্পত্তি ধীর গতিতে বাড়ছে। নিম্ন আয়ের মানুষ বাড়তি ঋণের চাপেও ভুগছে। একই সঙ্গে মজুরি বৃদ্ধিতেও বৈষম্য স্পষ্ট। উচ্চ আয়ের মানুষের আয় যেখানে দ্রুত বাড়ছে, সেখানে অন্যদের আয় প্রায় স্থবির। এই চিত্র নতুন করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ন্যায়বিচার ও বৈষম্য নিয়ে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় ছাঁটাই শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এই দফায় AWS, খুচরা বিক্রয়, প্রাইম ভিডিও ও মানব সম্পদ বিভাগ প্রভাবিত হতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে মোট প্রায় 30,000 কর্পোরেট কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহেই দ্বিতীয় দফায় এই ছাঁটাই কার্যক্রম শুরু হতে পারে। পরিকল্পনা অনুযায়ী অ্যামাজনের মোট প্রায় 30,000 কর্পোরেট কর্মী কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার একটি বড় অংশ বাস্তবায়ন হতে যাচ্ছে এবার। সূত্রগুলো জানিয়েছে, গত বছরের মতো এবারও ছাঁটাইয়ের সংখ্যা প্রায় একই হতে পারে। আগামী মঙ্গলবার থেকেই কর্মীদের জানানো শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন কর্তৃপক্ষ। এর আগে গত বছরের অক্টোবরে অ্যামাজন প্রায় 14,000 কর্মী ছাঁটাই করেছিল, যা মোট পরিকল্পিত ছাঁটাইয়ের প্রায় অর্ধেক। এবারের দফায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS, খুচরা বিক্রয় বিভাগ, প্রাইম ভিডিও এবং মানব সম্পদ বিভাগ সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে জানিয়েছে সূত্রগুলো। তবে ঠিক কতজন কর্মী বা কোন বিভাগ থেকে ছাঁটাই হবে তা এখনও নিশ্চিত নয়। অ্যামাজন জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির দ্রুত অগ্রগতি ও অভ্যন্তরীণ কাঠামো সরলীকরণের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির CEO অ্যান্ডি জ্যাসি বলেন, অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিকের স্তর কমিয়ে দক্ষতা বাড়ানোই মূল লক্ষ্য। উল্লেখ্য, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে অ্যামাজনের ইতিহাসের সবচেয়ে বড় কর্মী ছাঁটাই। 5টি ডেমোক্রেটিক রাজ্য বিচারকের কাছে আবেদন করেছে যাতে ট্রাম্প প্রশাসন শিশু যত্ন ও নিম্ন আয়ের পরিবারদের জন্য তহবিল বন্ধ না করে। রাজ্যগুলো অভিযোগ করছে, পদক্ষেপটি রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হয়েছে। মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই প্রোগ্রামগুলো চালু রাখার দাবি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের 5টি ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত রাজ্য বিচারকের কাছে আবেদন করেছে যাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শিশু যত্ন এবং নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য প্রাপ্ত তহবিল বন্ধ না করে। এই রাজ্যগুলোর মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, মিনেসোটা ও নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, তারা তহবিল স্থগিত করেছে কারণ তারা বিশ্বাস করছে রাজ্যগুলো অনুপ্রবেশকারীদের জন্য সুবিধা প্রদান করছে। তবে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কেন শুধু এই 5টি রাজ্যকে লক্ষ্য করা হলো তাও স্পষ্ট করা হয়নি। রাজ্যগুলো অভিযোগ করেছে, পদক্ষেপটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে নেওয়া হয়েছে। বিচারক পূর্বে সাময়িকভাবে তহবিল স্থগিতের পরিকল্পনায় বাধা দিয়েছেন। এখন রাজ্যগুলো চাচ্ছে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শিশু যত্ন এবং পরিবার সহায়তা প্রোগ্রাম চলমান থাকুক। উল্লেখযোগ্য প্রোগ্রামের মধ্যে রয়েছে চাইল্ড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড, টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ এবং সোশ্যাল সার্ভিসেস ব্লক গ্র্যান্ট।
এগুলো বছরে 10 বিলিয়নেরও বেশি তহবিল দেয় এবং নিম্ন আয়ের পরিবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যগুলো বলছে প্রশাসনের নির্দেশনা আইনগতভাবে অসঙ্গত এবং সময়সীমা অসম্ভব। প্রশাসন অবশ্য দাবি করেছে এটি তহবিল স্থগিত নয়, রাজ্যগুলো তথ্য দিলে তহবিল পুনরায় প্রদান করা হবে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের নতুন পরিকল্পনা, যার নাম নিউ গাজা। এই প্রকল্পের লক্ষ্য গাজাকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা। পরিকল্পনায় ভূমধ্যসাগরের তীর জুড়ে উঁচু ভবন, রাফাহ এলাকায় আবাসিক প্রকল্প এবং ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা, কৃষির জমি ও শিল্পাঞ্চল তৈরি করা হবে গাজার প্রায় 21 লাখ মানুষের জন্য। সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মার্কিন পরিকল্পনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন নতুন বোর্ড অব পিস, যা ইসরায়েল ও হামাসের মধ্যে 2 বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং গাজার পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করবে। ট্রাম্প বলেন, আমরা গাজায় সফল হতে যাচ্ছি, এটি দেখার মতো হবে। আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং এটি পুরোপুরি জায়গার খেলা। সমুদ্রের ধারের এই অসাধারণ ভূখণ্ডটি অনেক মানুষের জন্য বড় কিছু হয়ে উঠতে পারে। মিশিগানে ভয়াবহ শীত ও তুষারপাত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে তাপমাত্রা -25 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে। আপার পেনিনসুলা, নর্দার্ন ও ওয়েস্ট মিশিগানে এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে উষ্ণ পোশাক পরা, বাড়তি সতর্কতা এবং অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলার জন্য সতর্ক করেছেন। মিশিগানে ভয়াবহ শীত আর তুষারপাত যেন থামছেই না। আবহাওয়াবিদরা বলছেন শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে দেখা দিতে পারে সবচেয়ে বিপজ্জনক শীত। তাপমাত্রা নেমে যেতে পারে -25 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। আবহাওয়া ইতিহাস বলেছে এতটা তীব্র ঠান্ডা সর্বশেষ দেখা গিয়েছিল 127 বছর আগে 1899 সালে। চলতি সপ্তাহে ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় প্রায় 9 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সামনে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জনগণকে সতর্ক করে জানিয়েছে প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে। আবহাওয়াবিদদের মতে শুক্রবার থেকে শনিবার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সেই সময় তাপমাত্রা নেমে যেতে পারে -25 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, যা মিশিগানের আবহাওয়া ইতিহাস অনুযায়ী 127 বছরের মধ্যে অন্যতম ভয়াবহ শীত। কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করেছে প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে, উষ্ণ পোশাক পরতে এবং নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে রাজ্যের কিছু এলাকা এই চরম শীতের সতর্কতা আওতার বাইরে রয়েছে। এর মধ্যে আছে মিশিগানের দক্ষিণ পূর্ব কোন, সাগিনো ও থাম্ব অঞ্চল থেকে শুরু করে ফ্লিন্ট, অ্যান আরবর ও ডেট্রয়েট পর্যন্ত। এছাড়া রাজ্যের দক্ষিণ প্রান্তে ল্যান্সিং এবং জ্যাকসন এলাকাও এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং এর অন্তর্ভুক্ত নয়। এখন এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং জারি করা হয়েছে মিশিগানের আপার পেনিনসুলা জুড়ে, যেখানে আগামী কয়েকদিনে উইন্ড চিল -45 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি এই সতর্কতা নর্দার্ন মিশিগান ও ওয়েস্ট মিশিগানের পুরো এলাকাতেও কার্যকর রয়েছে। মিশিগানের হ্যামট্রামিক সিটিতে আবারও বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক। গাড়ি ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হ্যামট্রামিক সিটির সুবিস্কি স্ট্রিটে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সন্ধ্যা নামতেই হ্যামট্রামাকের বাংলাদেশি ও ইয়েমেনি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে গতকাল 22 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 7টার ঠিক আগে সুবেস্কি স্ট্রিটে ঘটে আরেকটি প্রাণনাশের ঘটনা। 2 কৃষ্ণাঙ্গ গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করলে বাধা দেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ। এ সময় 2 কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত তাকে ছুরি দিয়ে উপর ঝুপুরি আঘাত করে। পরনে হেভি জ্যাকেট থাকায় ছুরির আঘাত থেকে খানিকটা রক্ষা পান এই তরুণ, তবে হাত মারাত্মক জখম হয়।
ঘটনার সময় প্রাণ বাঁচাতে আহত তরুণ চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত তরুণকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। আনুমানিক 6:40 থেকে 50-এর ভিতরে আমি কাজ থেকে আসছি, এসে আমার ঘরের সামনে মানে পার্ক করছি। পার্ক করার পরে দুজন কালো মানুষ, তারা দুজন আমার গাড়ির সামনের গাড়িটা ট্রাই করতেছে ওইটা খোলার জন্য। তখন আমি মনে করছি ওদের গাড়ি, আমি আর কিছু বলে নাই যে এত সন্ধ্যার সময় কেউ আসবে না এইরকম করতে। তো তারা চলে আমার এরপরে ওরা ওইটা ফেলে রেখে ওরা হেঁটে আমার ঘর ছেড়ে অন্য ঘরের পাশে গেছে। তখন আমি গাড়ি থেকে নামছি। নামার পরে এরপরে ওরা আবার কাছে আসছে, আসে বলছে দিস ইয়োর কার। আমি বলছি তখন হ্যাঁ ইয়েস দিস ইজ মাই কার, ইজ এ গিভ মি এ কি। তখন আমার ডাউট হয়েছে যে কিসের জন্য চাইতেছে, চাবিটা কিসের জন্য চাইতেছে। তখন এইটা বলে আমি আবার ব্যাক করে গাড়ির ভিতরে ঢুকছি। ঢুকার পরে একজনে আইসা গাড়ির দরজাটা ধরে ফেলে, আর আরেকজন এলোপাতারি মানে আমারে ছুরির আঘাত করে তখন আমি পা দিয়ে লাথি মারছি। তখন মানে এমন একটা পর্যায়ে আমার পা এক সাইড ছিল বাইরে আর শরীরের এক সাইড ছিল গাড়ির ভিতরে। তখন একটা মানে আমি কোনো একটা কি পাইতেছি না, এই জন্য আমি তখন শক্তি করে একটা পা দিয়ে লাথি মারি একজন লাথি মারার পরে একটু সরার পরে আমি লাফ দিয়ে বাইর হওয়ার পরে জুড়ে চিৎকার দিই। তখন দেখছি ওরা দৌড়ে চলে যায়। এরপরে আমার হাতে একটু ইনজুরি হয়, হাতে অনেক রক্ত পড়ছে রাস্তায়। আমি ওদের পিছনে দৌড়াইছি, এরপরে আর পারছি না, ওরা আর হাতে রক্ত পড়ছে পরে পুলিশ কল দিছি, পুলিশ আইছে, অ্যাম্বুলেন্স আসছে। তখন অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে গেছিল। হসপিটালে বলছে যে একটু ইনজুরি হয়েছে, এইটাই। জ্যাকেটের কারণে শরীরে কোনো আঘাত হয় না, লাগে নাই, তবে জ্যাকেট ছিঁড়ছে, অনেক জায়গায় জ্যাকেট ছিঁড়ছে। পেটে আঘাত করছে, বুকে আঘাত করছে, হাতে আঘাত আছে। আর আমার এইটা হাতের কবজিতে এখানে লাগছে, একটু ফুলে গেছে, এখানে একটু লাগছে হাতের কবজি। আর এইদিকে জ্যাকেটের এই দিকগুলা ছিঁড়া আর বুকের এই দিকগুলা ছিঁড়া আছে জ্যাকেটে। তখন জ্যাকেটটা একটু বড়োর জন্য শরীরে লাগে নাই, টাচ লাগে নাই। এর কিছুদিন আগেও হ্যামট্রামাকে বাংলাদেশিদের লক্ষ্য করে অপরাধের ঘটনা ঘটেছে। মাত্র কয়েক সপ্তাহ আগে 28 ডিসেম্বর রাতে সশস্ত্র ডলার ছিনতাইয়ের ঘটনায় এক বাংলাদেশি যুবক বন্দুকের মুখে পড়েও প্রাণে বেঁচে যান। সেই ঘটনায় সন্দেহভাজন একজনকে 13 জানুয়ারি গ্রেফতার করেছে হ্যামট্রামাক পুলিশ বিভাগ। বাংলাদেশিদের সাথে ঘটে যাওয়া পরপর দুটি ঘটনায় হ্যামট্রামাকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে কমিউনিটিতে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং দুর্বৃত্তদের শনাক্তের কাজ করছে। তবে পুলিশের আরও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছে স্থানীয়রা। বিএনপি ও জামায়াতের নির্বাচনী সমাবেশে নেতারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য ভোটের গুরুত্ব ব্যাখ্যা করেন। তারেক রহমান মন্দের বিরুদ্ধে প্রতিবাদ ও দেশের পুনর্গঠনের আহ্বান জানান। জামায়াতের ডাক্তার শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন সব জেলার জন্য কর্মসংস্থান ও বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলবেন। প্রতিশ্রুতি দেন উত্তরবঙ্গকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নরসিংদীর জনসভায় বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী শক্তির হাতে মানুষই নিরাপদ থাকতে পারে। তিনি ধর্মীয় বিভাজন, মুনাফিকি ও ধোঁকাবাজি রাজনীতির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। সম্প্রতি দেশে কয়েক দফা ভূমিকম্পের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মিথ্যাচার, শিরকি ও মুনাফিকি বন্ধ করতে হবে। দেশের মানুষকে এই শিরকির, মুনাফেকের ও ধোঁকাবাজদের হাত থেকে রক্ষা করতে হবে।
তারেক রহমান বলেন, দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র, নারী, শ্রমিক ও পেশাজীবীরা একযোগে দেশের স্বাধীনতা রক্ষা করেছে। এটি 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে মানুষের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে আনার সঙ্গে যুক্ত। তিনি বলেন, মন্দকে মন্দ এবং ভালোকে ভালো বলতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করতে হবে। গত 15 বছরে ভোটাধিকার ও জনসভায় বাধা, গুম, খুন, মামলা এবং অর্থ পাচারের কারণে শিক্ষা ব্যবস্থা ও অবকাঠামোতে নেতিবাচক প্রভাব পড়েছে। তারেক রহমান উল্লেখ করেন, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি ধানের শীষে বিজয়ী করে দেশের উন্নয়নের আহ্বান জানান। জনসভায় নরসিংদীর 5টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করানো হয় এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পঞ্চগড়ে বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের শক্তি। আপনার দোয়া, সমর্থন ও ভালোবাসা দিয়ে আমরা বেকার মুক্ত ও দায় দয়ামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি জানান, দেশবাসীকে কখনো ফেলে যাওয়া হবে না এবং উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশেষায়িত হাসপাতাল, বন্ধ চিনিকল পুনরায় চালু ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিনি যোগ করেন, যুব সমাজের হাত শক্তিশালী হবে এবং পুরনো দুর্বৃত্ত কেউ নতুন পোশাকে ফিরে আসতে পারবে না। যুক্তরাষ্ট্র বাংলাদেশের একসময় নিষিদ্ধ জামায়াতে ইসলামী দলকে মিত্র হিসেবে দেখার চেষ্টা করছে। ওয়াশিংটন এই দলটির সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী, যা ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে কিছুটা টানাপোড়েনের মধ্যে ফেলতে পারে। সম্প্রতি প্রকাশিত অডিওতে দেখা গেছে, ঢাকা যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, জামায়াত আগামী নির্বাচনে পূর্বের চেয়ে ভালো ফল করবে। কূটনীতিকরা তাদেরকে বন্ধু হিসেবে দেখতে চায় এবং ছাত্র সংগঠনের মাধ্যমে মিডিয়ায় সংযুক্ত হতে উৎসাহ দিয়েছে। যদিও জামায়াত শরিয়া আইন জোরপূর্বক চাপিয়ে দেবে না বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত, তবে তারা প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নেবে। কূটনীতিকরা বলেছে, সমস্যা হলে পরের দিনই শতভাগ শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের মুখপাত্র নিশ্চিত করেছেন, এই আলোচনা শুধু একটি রুটিন গোপন বৈঠক ছিল এবং তারা কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে না। যুক্তরাষ্ট্র যে সরকার নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করবে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতের টি-20 বিশ্বকাপ থেকে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড়। আইসিসি জানিয়েছে, সূচিতে বড় পরিবর্তন এখন সম্ভব নয়। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে আর্থিক ক্ষতি হবে ব্যাপক। অংশগ্রহণ করলে বিসিবি ক্রিকেটার ও কোচিং স্টাফ প্রায় 4 কোটি টাকা বা 3 লাখ মার্কিন ডলার আয় করত। ভালো পারফরম্যান্স করলে আয় বেড়ে $4,50,000 পর্যন্ত পৌঁছতে পারত। খেলোয়াড়দের ক্ষতি সবচেয়ে বেশি হবে। ম্যাচ ফি, পারফরম্যান্স বোনাস এবং প্রাইজ মানি থেকে তারা বঞ্চিত হবেন। এছাড়া আইসিসি থেকে $3 থেকে $5 লাখ অংশগ্রহণ ফি আর পাওয়া যাবে না। বাংলাদেশে ম্যাচ না থাকলে সম্প্রচার ও স্পন্সরশিপ আয়েও প্রভাব পড়তে পারে। দর্শক টান কমে গেলে বিজ্ঞাপনদাতা ও স্পন্সরদের আগ্রহ হ্রাস পেতে পারে। জাতীয় দলের একজন ক্রিকেটার প্রতিটি আন্তর্জাতিক টি-20 ম্যাচে অন্তত $2.5 লাখ পান। মাঠের বাইরের আর্থিক ক্ষতিও বড় হবে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।